নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব 2026 এই নতুন বছরটিতে বৃষ রাশির জাতক জাতিকাদের 5 জন শত্রু থেকে সাবধান হতে হবে। এই শত্রুতা মানে কেউ এসে মারধর করবে, কেউ এসে গালিগালাজ করবে, সেই শত্রু নয়। এই শত্রু মানে প্রতিবন্ধকতা। নতুন বছরে 5টি প্রতিবন্ধকতা নিয়ে আমি আলোচনা করব বৃষ রাশির ক্ষেত্রে। আজকের এই আলোচনাটা পরিপূর্ণভাবে সার্বিক মতেই আলোচনা করব। আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে লগ্নে আর রাহুর ইম্প্যাক্ট মারাত্মক রকমের আসছে, মারাত্মক রকমের লগ্ন থেকে যদি দেখা যায়, এবং কেতুর ইম্প্যাক্টটা 7th হাউসে মারাত্মক রকমের আসছে। তাহলে লগ্নে যদি রাহুর ইম্প্যাক্ট জোরালো হয়ে যায়, লগ্ন মানে কি? লগ্ন মানে হচ্ছে স্থাপত্যভিদ মেরুদণ্ড পরিকাঠামো, যার উপর আমার অস্তিত্বটা দাঁড়িয়ে আছে। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে রাহু মানে কি? রাহুকে কলিযুগের রাজা সম্রাট বলা হয়। আবার রাহু মানে হচ্ছে ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গা। অনেক বোঝাতে কিন্তু রাহুকে বোঝানো হয়। আমার কাছে প্রচুর টাকা রয়েছে, অগণিত, অঢেল। রাহুর কানেকশন জোরালো। আমার অনেক কটা বাড়ি রয়েছে, আমার একটা বিশাল বড় বাড়ি রয়েছে, 4-5টা ফ্ল্যাট রয়েছে। রাহুর কানেকশন জোরালো। আমার অনেক কটা গাড়ি রয়েছে, রাহুর কানেকশন জোরালো। আমি অনেক মহিলার সাথে সম্পর্ক রাখি, মানে আমার দেখা যাচ্ছে তাদের সাথে আমার অবৈধ সম্পর্ক রয়েছে, নেগেটিভ ভাবে রাহু জোরালো। আমি জাস্ট বোঝাবার জন্য বলছি, এই যে অনেক বলতে কিন্তু আমরা রাহুকে বুঝি। তাহলে রাহু যখন লগ্নভাবে উচ্চস্থ হয়ে যায়, প্রথমত আমার চাহিদা অনেক বেড়ে যায়। জৈবিক চাহিদা, আমার চাই 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 মারাত্মক বেড়ে যায়। এছাড়া ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, আমার প্রত্যেকটা ভাবের, মানে আমার যখন স্থাপত্য ভিতটা লগ্ন এবং সেখানে যখন রাহুর অবস্থান, তার মানে প্রত্যেক ভাবের ক্ষেত্রে আমি প্রথম আমার যেইটাকে ইমপ্লিমেন্ট করব সেটা হচ্ছে ইলিউশন, আবেগ, ইমোশনকে। আমি কাউকে জাজ করব ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা। চোখের দাবি মিটলে পরে তখন খোঁজে মন, তাই তোরে ভাই মনের আগে রূপে রাখি চল। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস হতে হবে, কেননা বাইরের আবরণটাই কিন্তু সব নয়, এটা জানার প্রয়োজন আছে। যে কোনো ক্ষেত্রে আবেগ, ইলিউশন, আবেগ, এই যে ইমোশন দ্বারা
কাজ করা, সিদ্ধান্ত গ্রহণ করা, পর্যবেক্ষণ করা, মানুষকে জাজমেন্ট করা, মানুষকে যাচাই করা, এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যেহেতু নেগেটিভ সাইডটা নিয়ে আমি আলোচনা করছি, রাহুর ইম্প্যাক্ট, তাই জন্য এক্ষেত্রে আমি পজিটিভ যে ইম্প্যাক্টটা সেটা আলোচনা করছি না, কিন্তু নেগেটিভ এই জায়গাটা, প্রথমত আমি চাইবো না কেন, সবকিছুই চাইবো, কিন্তু আমার চাওয়াটা যেন নিয়ন্ত্রণের মধ্যে থাকে ফার্স্ট। আর আমি কখনোই কোনো কিছুই আমার জীবনের যে 12টি ভাব, মানে 12টি দিক, জীবনের কোনো ক্ষেত্রেই ইলিউশন, আবেগ, ইমোশনকে কিন্তু আমি প্রাধান্য দেব না। তাহলে কি হয়ে যাবে, আমি স্ক্যাটারলি মুভ করব, ফ্লাকচুয়েশন ক্রিয়েট হবে, সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট করে যাবে, এবং বাহ্যিক সুন্দরকে, বাহ্যিক প্রবণতাকেই আমার সার্বিক প্রবণতা বলে মনে হবে। এখান থেকে কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। যখন থার্ড হাউসে মঙ্গল এবং চন্দ্রের ইম্প্যাক্ট ক্রিয়েট হয়, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস মারাত্মক রকমের করে। ভেরি নাইস, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস তো করতে হবে, কর্ম না করলে পরে কোনো সাধনাই সিদ্ধি লাভ হয় না। আমি অনেক কিছু ভাবতে পারি, আমি অনেক কিছু চিন্তা ভাবনা করতে পারি, কিন্তু সেই সমস্ত কিছুকে ফুলফিল করতে হবে, কর্ম সেখানে প্রাধান্য পায়। বুদ্ধি, হ্যান ত্যান অনেক কিছু লাগে, কিন্তু কর্ম প্রাধান্য পায়। কিন্তু মানসিকতা, মনোভাবের জায়গায় যখন চন্দ্র এবং মঙ্গলের একত্রীকরণ চলে আসে, তখন কি হয়ে যায়, তখন অনেক সময় আমরা না একটা মানুষকে জাজ করি না। যে কোনো মানুষকে, সে আমার হাজবেন্ড হতে পারে, সে আমার স্ত্রী হতে পারে, সে আমার সন্তান হতে পারে, পিতামাতা হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, তখন আমার মধ্যে মানসিকতাটা হয়ে যায় এককেন্দ্রিক। কোনো মানুষের সাথে বেশি দিন আমার সম্পর্কটা ভালো থাকে না। একটা মানুষের ভালো দিকের চাইতে তার নেগেটিভ সাইডটা বা তার দুর্বল সাইডটাকে আমি বেশি কিন্তু জাজমেন্ট করতে শুরু করি। এখান থেকে কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। যেমন আমার মানসিকতা, মনের মধ্যে সেই প্রবণতাটা যেন কখনো না আসে। 6 নাম্বার ঘরে বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছিল, ভেরি নাইস, কিন্তু 6 নাম্বার ঘরটাকে যদি খুব ভালো মতন দেখা যায়, তাহলে সেটা শুক্রের ঘর, তুলার ঘর। তাহলে তুলার ঘরে যে বুধ বসে রয়েছে, ঠিক আছে, 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, কিন্তু 6 নাম্বার ঘরে দারিদ্র যোগ সৃষ্টি হচ্ছে, কেননা তুলার অধিপতি গ্রহ হচ্ছে শুক্র এবং সেখানে রবি বসে আছে। তাহলে দারিদ্র যোগের মধ্যে কিন্তু বুধ চলে আসছে। দারিদ্র যোগ মানে কি, কয়েক লক্ষবার বলেছি, প্লিজ গিভ মি সাম ফুড, আই এম হাংরি, আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দাও, তা নয়। দারিদ্র যোগ মানে কিন্তু ফল ডাউন করে যাওয়া। আর 6 নাম্বার ঘর মানে আমি কি বলেছি, প্রাত্যহিক জীবনযাত্রা। 6 নাম্বার ঘর মানে আমি কি বলেছি, আমার সার্ভিসের জায়গা, 1-6-10 কানেকশন, সার্ভিসের জায়গা। 6 নাম্বার ঘর মানে কি বলেছি, রোগ, ঋণ, শত্রুতার জায়গা। 6 নাম্বার ঘর মানে কি, গুরুকে পাওয়ার জায়গা। আরো নানান দিক আছে। তাহলে এই 6 নাম্বার ঘরের যখন প্রথমত দারিদ্র যোগ সৃষ্টি হচ্ছে, তখন এইগুলো ফল ডাউন হয়ে যাওয়ার জায়গা। শারীরিক প্রতিবন্ধকতা চলে আসতে পারে, শত্রু সংখ্যা বৃদ্ধি পেতে পারে। হ্যাঁ, এটা কিন্তু মারাত্মক মাথায় রাখার প্রয়োজন আছে। আর তৃতীয়ত যেটা, সেটা হচ্ছে আমি খুব প্রয়োজন ছাড়া যেন ঋণ না করি। অনেক ক্ষেত্রে কি হবে, আমার জৈবিক চাহিদা মেটাবার জন্য আমি ঋণ নিচ্ছি। আমার একটা ফ্ল্যাট, দুটো ফ্ল্যাট রয়েছে, দেখা যাচ্ছে আমি আরো একটা ফ্ল্যাট কিনতে চাই, তাই জন্য ব্যাংক থেকে লোন নিলাম। তাহলে এই যে প্রবণতাটা, এই মানে লোন নেওয়ার প্রবণতা কমাতে হবে। আমার শরীরটা ঠিক আছে তো, সুস্থ আছে তো, এটাকে ভালো মতন জাজমেন্ট করার প্রয়োজন আছে। রোগকে কখনো আমি পুষে রাখবো না। আর অবশ্যই কিন্তু আমি এককেন্দ্রিক, আমার নিজস্ব ব্যাপার, আমি এককেন্দ্রিক হতেই পারি, কিন্তু সবসময় আমার মধ্যে সেলফিশনেস যেন কাজ না করে, সেলফিশ যেন না হয়ে যায়। তাহলে কি হয়ে যাবে, তাহলে কিন্তু কমিউনিকেশনের জায়গা, আমি মিশতে পারছি না সকলের সাথে, এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। বা দেখা যাচ্ছে খুব মানে
ভালো বন্ধু হচ্ছি বা ভালো মতন সম্পর্ক গ্রোন আপ করছে, অকস্মাৎ 1 মাস 2 মাস পরেই সে শত্রু হয়ে গেল। তার কারণেই আমি বললাম তার পজিটিভ নানান দিক রয়েছে, কিন্তু আমি নেগেটিভ সাইডটাকেই জাজমেন্ট করছি এবং সেখান থেকেই একটা সিদ্ধান্তে চলে আসছি। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, এই যে 6 নাম্বার ঘরে দারিদ্র যোগ সৃষ্টি হলো, দারিদ্র যোগের আন্ডারে চলে এলো কিন্তু বুধ, সে কিন্তু 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। তাহলে আমার যুক্তি, আমার বুদ্ধি, বিবেচনা, এগুলোকে সঠিক মতন ব্যবহার করাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি কোনো কিছু একটা নেগেটিভ জিনিসকে যুক্তি দিয়ে পজিটিভ যেন না মনে করি। আমি আগেও বলেছিলাম এটা চারিপাশে তাকালে এখন প্রচুর সংখ্যক দেখা যায়, এবং এইটা যে এক পুরোপুরি চিট করা হচ্ছে এটাও বুঝতে পারি, তবু আমরা ট্যাপে পা দিই। 1001 টাকায় এই ফর্মটা ফিল আপ করে নিন, তারপর ফ্ল্যাটটা আপনার হয়ে যাবে। সারা জীবন ধরে ঠিক সেখানেই থেকে আস্তে 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 টাকা আপনি পরিশোধ করে দেবেন। প্ল্যাকার্ডে লেখা রয়েছে এবং নিচে দেখা যাচ্ছে কিছু সেলিব্রিটির ছবি রয়েছে। আমার যুক্তি, আমার বুদ্ধি, আমার ব্রেন ওয়ার্ক সবকিছু মেনে নিল না, ইনারাও যখন এখানে রয়েছে তার মানে বোধহয় ওই 1000 বা 5001 টাকা দিয়ে আমি ফর্ম ফিল আপ করলে তারপরে আমি ফ্ল্যাটে থেকে আস্তে আস্তে টাকাটা চুকাইতে পারবো। জীবনে কোনোদিন সম্ভব? এটা জীবনে কোনোদিন সম্ভব? কোনোদিন সম্ভব নয়। কিন্তু এই অবান্তর এবং একদম পুরোপুরি চিটিং যে একটা বিজনেস, আমরা মানে চিটিং বিজনেস বলতে কি, চিটিং বিজনেস বলতে ফ্ল্যাট নেই তা নয়, কিন্তু আমাকে এমন ভাবে ঢোকানো হলো, তারপর দেখা গেল আমি টাকা পয়সা দিতেও পারলাম না, টাকাটা চোট হয়ে গেল। কটা এক্সাম্পল চাই, কটা এক্সাম্পল চাই, আমি একদম প্রত্যক্ষদর্শী। তাহলে ব্যাপারটা কি হয়ে যাচ্ছে, আমি কিন্তু আসলে সেই ট্যাপটা, আসলে সেই ফাঁদটা বুঝতেই পারছি না, যুক্তি দিয়ে সেটাকে সঠিক মনে করছি। কখন হচ্ছে, যখন এই যে আমার বুদ্ধি যুক্তিটার স্খলন হয়ে যাচ্ছে। কেন? তার কারণ হচ্ছে দারিদ্র যোগের আন্ডারে কিন্তু বুধ যখন চলে আসছে, তখন আমার উপস্থিত বুদ্ধি বা যুক্তিগুলো সঠিক মতন কাজ করছে না। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, আমি যদি 7 নাম্বার ঘরটা দেখি, 7 নাম্বার ঘরে কিন্তু কেতুর অবস্থান লক্ষ্য করা যাচ্ছে লগ্ন ভাব দ্বারা। কেতু মানে কি? ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট। তার নিজস্ব কোনো পাওয়ার নেই, পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকলে সে পাওয়ারফুল হয়ে যায়। তাহলে কোথায় বসে রয়েছে? বৃশ্চিকের ঘরে বসে রয়েছে। তাহলে বৃশ্চিকের অধিপতি গ্রহ মঙ্গল কোথায় বসে রয়েছে? মঙ্গল কিন্তু চন্দ্রের ঘরে বসে রয়েছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে এই যে মঙ্গলটা চন্দ্রের ঘরে নেগেটিভ নয়, বা 7 নাম্বার ঘরটা কি নেগেটিভ নয়, কেতু পজিটিভ হয়ে যাচ্ছে। কেন না? মঙ্গল পজিটিভ হয়ে রয়েছে। কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছে, আমি যদি 12 নাম্বার ঘরের অধিপতি গ্রহ দেখি, তাহলে সেটা কিন্তু মঙ্গল, সে কিন্তু 3 নাম্বার এবং 7 নাম্বার ঘরে বসে রয়েছে। তাহলে আমার ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে মানসিকতা, মনোভাবের জায়গাটাকে আরেকটুখানি সদর্থক করা প্রয়োজন। এক্ষেত্রে আমার চিন্তাধারা, আমার নীতি রীতি, আমার চাহিদা চাপিয়ে দেওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। মানে স্বামী স্ত্রী যদি একসাথে থাকে, তাহলে কেউ মারাত্মক কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস, অ্যাডজাস্ট, এই সমস্ত কিছু একজন মারাত্মক ভাবে করছে, এটা লক্ষ্য করা যাচ্ছে। 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ যখন 3 নম্বর ঘরে বসে থাকে এবং 7 নম্বর ঘরে কেতু বসে রয়েছে, তাহলে কেতুকে কিন্তু পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না। কেন? 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ তো মঙ্গল, সে চন্দ্রের ঘরে বসে রয়েছে। তাহলে স্যাটিসফ্যাকশনের জায়গাটা নেগেটিভ হয়ে যাচ্ছে, জোর করে টিকিয়ে রাখা বা অ্যাডজাস্টের জায়গাটা এক্সট্রিম পর্যায়ে চলে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কেউ মারাত্মক স্যাক্রিফাইস করছে আমার সংসারকে টিকিয়ে রাখার জন্য, বাঁচিয়ে রাখার জন্য, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই ক্ষেত্রে বৃষ রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জীবনে আমি যেটা দেখতে পাচ্ছি, আমি যেটা ঠিক মনে করছি সেটাই ঠিক, এই একবজ্ঞা হয়ে যাওয়ার জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। কেননা 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ 3 নম্বর ঘরে, মানসিকতা, মনোভাবের জায়গাটাই কি হয়ে যাচ্ছে?
আমার যে ঊর্জার জায়গাটা, মঙ্গলের যে ইম্প্যাক্টটা, সেই ইম্প্যাক্টটা তো পজিটিভ ইম্প্যাক্টটার স্খলন ঘটছে, কেননা 12 নম্বর ঘরটাকে ব্যয়ের স্থান বলা হয়। তাই জন্য এই ক্ষেত্রে কিন্তু নিজের মন, মানসিকতা, চিন্তাধারা এইটাকে আরেকটু সদর্থক করা প্রয়োজন, এবং যাতে সকলকে নিয়ে চলতে পারি সেই মানসিকতা থাকা প্রয়োজন। তুমি এবং আমাদের একটি বা দুটি সন্তান থাকবে, আর কেউ আমাদের সাথে থাকবে না, এই মানসিকতা থেকে বেরিয়ে আসার প্রয়োজন। যদি তুমি কখনো অসুস্থ হয়ে যাও, কোনো রকমের দেখা যায় কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট হলো, তাহলে কিন্তু সর্বপ্রথম যারা ছুটে আসবে, তুমি একক এবং নিউক্লিয়ার হওয়ার জন্য তাদেরকেই তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছো, বা তাদেরকেই দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছো। এখান থেকে কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস। জীবনটা তোমার। 9th হাউসকে যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, বৃহস্পতি এবং শুক্রের অবস্থান, তাহলে আমি বারবার ধরে বলেছি যে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হয়ে যাচ্ছে প্রেমজ জীবনের ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে কিন্তু অপশনাল হয়ে যাওয়ার জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। সেই প্রেমটা যে কোনো স্বামী স্ত্রীর প্রেমও হতে পারে, মানে স্বামী স্ত্রীর প্রেম বা প্রেমিক প্রেমিকাদের প্রেম, আমি মা সন্তানের প্রেমের কথা বলছি না, প্লেটোনিক লাভের কথা বলছি না, এই যে ভালোবাসার ক্ষেত্রে অপশনাল। সুতরাং বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অপশনাল মানে কি, এ এ এ নাকি ও, নাকি ও নাকি সে, সেলফ কনফিডেন্সের জায়গায় আমি যাকে ভালোবাসছি সে আমার, সে আমাকে আদৌ ভালোবাসে তো, এত কোয়ারিজ কখনো চলে না। আমার যদি না থাকে সুর, তোমার আছে তুমি তা দেবে, আমার গন্ধ হারা ধূপ তোমার কাছে সুরভি নেবে, এরই নাম প্রেম। তুমি এবং আমি মিলে আমরা, তাহলে সেখানে কিন্তু বৃহস্পতি এবং শুক্র দুজনেই কিন্তু গুরু, একজন দেবগুরু আরেকজন অসুর গুরু, একজন সৎ মানুষদের গুরু, একজন অসৎ মানুষদের গুরু। তাহলে কি হয়ে যাচ্ছে, এই দুজন গুরু কখনো একসাথে থাকতে পারে না, তাদের মতের মিল, মনের মিল হবে না। তাহলে 9th হাউসে যখন বৃহস্পতি শুক্রের অবস্থান আছে, তখন অনেক সময় কিন্তু কি হয়, আমরা যাকে ভালোবাসছি, আজকালকার দিনের প্রেম মানে যৌনতা সর্বপ্রথম কিন্তু প্রাধান্য পাচ্ছে। সুতরাং যাকে আমি মনের আগেও শরীরটা দিয়ে দিচ্ছি, অ্যাকচুয়ালি আমাদের ভালোবাসাটা ভালোবাসা তো, প্রেম তো, নাকি কেবল জৈবিক ক্ষুধা, সেটাকে কে ফাইন্ড আউট করবে, জানা ভীষণ প্রয়োজন। ফার্স্ট। সেকেন্ড কথা, 9th হাউস দ্বারা কিন্তু পিতৃভাব বোঝা যায়। পিতৃভাব মানে পালনকর্তার ভাব, গুরু, টিচার, পথপ্রদর্শক। তাহলে এমনকি তিনি আমার বাবাও হতে পারেন, আমার গুরু আমার বাবা হতেই পারেন, জনক আর কি। তাহলে এই ক্ষেত্রে গুরুজনদের সাথে, গুরু, টিচার, পথপ্রদর্শকের সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়া, ভুল বোঝাবুঝির জায়গাটাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। এবং 9th হাউস দ্বারা যদি আমি সংযোগের জায়গাটা দেখি, সো কল্ড যাকে আমি লাগ, ভাগ্য, নিয়তি বলি, তাহলে সেই জায়গাটাও ফ্লাকচুয়েশন মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কেন না, বৃহস্পতি এবং শুক্রের অবস্থানের জন্য আমার সংযোগের জায়গাটা সঠিক মতন আসবে না। অনেক সময় কিন্তু ইলিউশন, আবেগকে আমি সংযোগ বলে মনে করব, অনেক সময় যাকে আমি সঠিক সংযোগ বলে মনে করব সেটা আমার পতনের কারণ হতে পারে, স্খলনের কারণ হতে পারে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই থাকতে হবে। আজকের মতন এইটুকুই। নমস্কার।